সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো নিশ্চয়ই। তোমাদের সাথে এর আগে আমার অনলাইন ক্লাসে দেখা হয়েছে। সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব ইসলামের ইতিহাস প্রথম পত্রের আব্বাসীয় খিলাফতের একজন খ্যাতিসম্পন্ন খলিফা আবু জাফর আল মনসুরের সময়কাল। তোমরা লক্ষ্য করো, খলিফা আবু জাফর আল মনসুর তার শাসনকাল ছিল 754 থেকে 775 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইসলামের ইতিহাস প্রথম পত্রের আব্বাসীয় খিলাফতের অন্যতম বিখ্যাত বা কৃতিত্ব সম্পন্ন খলিফা আবু জাফর আল মনসুর, যার সময়কাল ছিল 754 থেকে 775 খ্রিস্টাব্দ পর্যন্ত। আব্বাসীয় খিলাফতের এই খলিফা আবু জাফর আল মনসুর, তিনি যদিও দ্বিতীয় খলিফা আব্বাসীয় খিলাফতের, কিন্তু তার প্রথম যে খলিফা ছিলেন আবুল আব্বাস, সে প্রথম খলিফা আবুল আব্বাস ছিলেন তার ভাই, যার প্রথম দিকে যার নৃশংসতা বা তার নিষ্ঠুরতার কারণে যাকে আসাফা বা রক্ত পিপাসু বলা হতো, সেই আবু জাফর আল মনসুরকে আবুল আব্বাস আসাফাই খিলাফতে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করে যান। যখন আবুল আব্বাস আসাফা মৃত্যুবরণ করেন, তখন আবু জাফর আল মনসুর অন্যত্র অবস্থান করছিলেন। ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে তিনি রাজধানীতে উপস্থিত হন এবং আব্বাসীয় খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা খুব মনোযোগ সহকারে পরবর্তী যে পয়েন্টগুলো তোমরা খাতায় লিখো, যা পরবর্তীতে আমাদের যখন আবার ক্লাসে আমরা আলোচনা করব দেখা হবে, যাতে তোমাদের সেটা মেমোরিতে থাকে, সেজন্য তোমরা একটু লক্ষ্য করো। আবু জাফর আল মনসুর যখন খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তখন তিনি লক্ষ্য করলেন তার খিলাফতকালীন সময়টা মোটেও সুখকর নয়। কারণ খলিফা আবু জাফর আল মনসুর যদিও 4 বছর শাসনকালে অনেক ধরনের বিদ্রোহ বিশৃঙ্খলা দমন করেছিলেন, কিন্তু পুরোপুরি দমন করতে পারেননি, যার কারণে খলিফা আবুল আব্বাস আসাফার মৃত্যুর সঙ্গে সঙ্গে অন্যান্য বিদ্রোহীগুলা মাথাচাড়া দিয়ে ওঠে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। সে কারণে খলিফা আবু জাফর আল মনসুর তার সাম্রাজ্যকে কণ্টক মুক্ত করতে এবং খিলাফতকে সুশৃঙ্খল করতে, শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করানোর জন্য বা শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি কিছু ব্যবস্থা গ্রহণ করলেন। তিনি বুঝেছিলেন যে তার খিলাফত পরিচালনা করতে গেলে এই সমস্ত পদক্ষেপ তাকে নিতে হবে, এবং সে কারণে তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করেই কিছু ব্যবস্থা গ্রহণ করেছিলেন। যেমন তার সেই ব্যবস্থার মধ্যে প্রথম ছিল আভ্যন্তরীণ নীতি, অর্থাৎ তার সাম্রাজ্যের অভ্যন্তরণে কি কি ব্যবস্থা তিনি গ্রহণ করবেন, সেই আভ্যন্তরীণ নীতি তিনি গ্রহণ করেছিলেন। এবং পরবর্তীতে তার ছিল রাজ্য বিস্তার। সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কিন্তু রাজ্য বিস্তার তার প্রয়োজন ছিল, এবং ছিল প্রশাসনিক সংস্কারসমূহ বা ব্যবস্থার সংগঠন। সুতরাং খলিফা আবু জাফর আল মনসুরের এই যে ব্যবস্থাগুলো, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা লক্ষ্য করো, আভ্যন্তরীণ নীতি দ্বারা যে শান্তি প্রতিষ্ঠা, আভ্যন্তরীণ নীতি দ্বারা শান্তি প্রতিষ্ঠার প্রথমেই ছিল, অর্থাৎ তোমরা লিখো অভ্যন্তরীণ নীতি দ্বারা শান্তি প্রতিষ্ঠা। শান্তি প্রতিষ্ঠা এই নীতির মাঝে তার সাম্রাজ্য শান্তিপূর্ণ করাই তার প্রধান লক্ষ্য ছিল, এবং
তার প্রথম কাজ হলো তার পিতৃব্য আবদুল্লাহ ইবনে আলীর বিদ্রোহ দমন করা। অর্থাৎ তার ভাই আবুল আব্বাস যখন মৃত্যুবরণ করেন, তার আগে এই আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠার জন্য যারা এর পেছনে অবদান রেখেছিলেন তাদের অনেকের মধ্যে তাদের পিতৃব্য আবদুল্লাহ ইবনে আলীও ছিলেন একজন। আবুল আব্বাস তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার পরবর্তীতে তার মৃত্যুর পর এর খিলাফতের শাসনকর্তা বা খলিফা হবেন আবদুল্লাহ ইবনে আলী। তো আবদুল্লাহ ইবনে আলী যখন দেখলেন যে আবুল আব্বাস তাকে বঞ্চিত করে তার ভাইকে অর্থাৎ আবু জাফরকে খিলাফতের দায়িত্ব দেন বা খলিফা হিসেবে মনোনীত করলেন, তখন তিনি ক্ষিপ্ত হলেন, যার কারণে খলিফা আবু জাফর আল মনসুরের সঙ্গে তিনি বিদ্রোহ করলেন। তো আবু জাফর আল মনসুর সে প্রথমে তার পিতৃব্য অনিচ্ছা সত্ত্বেও পিতৃব্য আবদুল্লাহ ইবনে আলী বিদ্রোহ দমন করতে বাধ্য হলেন। কারণ পিতৃব্য আবদুল্লাহ ইবনে আলী যখন নাসিবিন নামক স্থানে খলিফা আবু জাফর আল মনসুরের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন, আবদুল্লাহ ইবনে আলীর বিদ্রোহ দমন। তো লিখো ইবনে আলীর বিদ্রোহ দমন। আবদুল্লাহ ইবনে আলী যখন খলিফা আবু জাফর আল মনসুরের বিরুদ্ধে অগ্রসর হন, তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং উভয় পক্ষ নাসিবিন নামক স্থানে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়। খলিফা আবু জাফর আল মনসুর আবু মুসলিমের কে প্রেরণ করেন এবং আবু মুসলিম আবদুল্লাহ ইবনে আলীকে পরাজিত করেন, বন্দী করেন। পরবর্তীতে বন্দী অবস্থায় আবদুল্লাহ ইবনে আলীর মৃত্যু হয়। এভাবেই আবদুল্লাহ ইবনে আলীর বিদ্রোহ দমন করা হয়। এর পরবর্তী পয়েন্টে লিখো আবু মুসলিমের পতন। আবু মুসলিমের পতন, ওই যে বলেছি আবু মুসলিমকে প্রেরণ করেছিলেন আবু জাফর আল মনসুর, সেই আবু মুসলিমের পতন। আবু মুসলিম ছিলেন একজন সুদক্ষ যোদ্ধা। মুসলিমের পতন, যিনি আব্বাসীয় আন্দোলনে একটি শক্তিশালী ভূমিকা গ্রহণ করেছিলেন। তার সৈন্য পরিচালনার কারণে তিনি একাই অনেক উমাইয়া হত্যা করেছিলেন এবং তার এই শক্তিমত্তার কারণে জনগণও তাকে অনেক শ্রদ্ধা করত বা তার একটা দাম্ভিকতা ছিল এবং তার দাম্ভিকপূর্ণ আচরণের কারণে খলিফা আবু জাফর আল মনসুর অনেকটা ভীত থাকতেন এবং তিনি খোরাসানের চলে গিয়েছিলেন, কিন্তু তাকে আবারও খোরাসান থেকে তাকে যে তার পতনের জন্য বা তাকে নিশ্চিহ্ন করার জন্য খলিফা আবু জাফর আল মনসুর কিছু পরিকল্পনা গ্রহণ করেন। তাকে রাজধানীর কাছাকাছি মিশর এবং সিরিয়ার শাসনকর্তা নিয়োগ করেন, কিন্তু আবু মুসলিম বুঝতে পেরে তিনি খোরাসানের দিকে অগ্রসর হন। আবার তাকে ডেকে প্রেরণ করা হয়, আবার তিনি চলে আসেন। আবু মুসলিম খলিফা আবু জাফরের ডাকে এবং আবু জাফর তাকে খুব রাজকীয় সম্বর্ধনার মাধ্যমে অভ্যর্থনা জানান এবং রাজদরবারে তাকে আমন্ত্রণ, অর্থাৎ তাকে খুব রাজকীয়ভাবে তাকে গ্রহণ করেন। তাকে রাজদরবারে আনা হয় এবং তার রাজদরবারে আপ্যায়ন আতিথেয়তায় মধ্য দিয়ে হঠাৎ করে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত করা হয়। খলিফা আবু জাফর আল মনসুরের এই যে তার বিরুদ্ধে যে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন, আবু মুসলিম হতভম্ব হয়ে পড়েন এবং তাদের মধ্যে কথোপকথনের এক পর্যায়ে পরিকল্পনা অনুযায়ী পেছন থেকে আবু মুসলিমকে হত্যা করা হয়। এভাবেই আবু মুসলিমের মতো শক্তিশালী এবং সুদক্ষ যোদ্ধাকে খলিফা আবু জাফর আল মনসুর তার খিলাফতকে কণ্টকাকীর্ণ মুক্ত বা কণ্টক মুক্ত করার জন্য, সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি তার পতন ঘটান। এর পরবর্তী এভাবেই একে একে তিনি অনেকগুলো বিদ্রোহ দমন করলেন।
অনেকগুলো বিদ্রোহ ছিল, যেমন আরও ছিল এই যে আবু মুসলিমের প্রতি এরকম ব্যবস্থার কারণে সানবাদ নামক মাজুসি সম্প্রদায়ের নেতা ছিল একজন সানবাদ। সেই সানবাদের বিদ্রোহ তিনি দমন করলেন। সানবাদের বিদ্রোহ দমন আবু মুসলিমের মতো ব্যক্তিত্বকে এভাবে হত্যা করার কারণে সানবাদ নামক মাজুসি সম্প্রদায়ের একজন নেতা ক্ষিপ্ত হন এবং সারা দেশে তিনি তার খলিফা আবু জাফর আল মনসুরের বিরুদ্ধে তিনি যে ঐক্য গড়ে তোলেন। খলিফা আবু জাফর আল মনসুর এই সানবাদকে পরাজিত করার জন্য সৈন্য প্রেরণ করেন। যুদ্ধে সানবাদ পরাজিত হন। এভাবেই সানবাদের মতো বিদ্রোহীও দমন করেন খলিফা আবু জাফর আল মনসুর। এরপর রাওয়ান্দিয়া সম্প্রদায়ের বিদ্রোহ দমন। রাওয়ান্দিয়া সম্প্রদায়ের বিদ্রোহ দমন রাওয়ান্দিয়া সম্প্রদায়ের বিদ্রোহ দমন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, রাওয়ান্দিয়া সম্প্রদায় নামক একটি সম্প্রদায় ছিল যারা খলিফা আবু জাফর আল মনসুর কে তারা অনেক বেশি যে খলিফার কে যে আল্লাহর অবতার বা দেবতা এইসব হিসেবে তাকে সম্ভাষণ করতে থাকে এবং অনেক বেশি তাকে এভাবেই তাকে যে আল্লাহর অবতার, অন্ন পানীয় দাতা এইসব বলার কারণে আরও অনেক ধর্ম প্রাণ মুসলিম এবং খলিফা আবু জাফর আল মনসুরও অসন্তুষ্ট হন, ক্ষিপ্ত হন এবং তিনি তাদেরকে এসব কথায় এবং এসব কাজ থেকে বিরত থাকতে বললেন। এবং সেই রাওয়ান্দিয়া সম্প্রদায় সেটা বিরত না হয়ে বরং আরও বেশি উৎসাহিত হয়ে পড়ে। তাদেরকে নিবৃত্ত করতে না পারে খলিফা আবু জাফর আল মনসুর তাদের বিরুদ্ধে কিছু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলেন। এতে রাওয়ান্দিয়া সম্প্রদায় কিছুটা সাময়িকভাবে তাদের বিদ্রোহ দমন হলেও হঠাৎ করে তারা একটা পরিকল্পনা গ্রহণ করে এবং 600 লোক, অর্থাৎ রাওয়ান্দিয়া সম্প্রদায়ের 600 লোক খলিফার সাথে দেখা করবে বলে একসাথে জড়ো হয় এবং খলিফাকে তাদের সামনে আসতে বলে। খলিফা আবু জাফর আল মনসুর তাদের সামনে আসলে হঠাৎ করে তারা মারতে উদ্যত হয়। এমন সময় মারওয়ানের, উমাইয়া খিলাফতের শেষ বংশধর মারওয়ানের বংশধর মায়ান বিন জায়েদা ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি লক্ষ্য করলেন যে খলিফা আবু জাফর আল মনসুরকে তারা হত্যা করবে এবং তার ক্ষতি করবে এবং তিনি তাৎক্ষণিকভাবে তাদেরকে কাছ থেকে খলিফা আবু জাফর আল মনসুরকে রক্ষা করেন এবং পরবর্তীতে খলিফা আবু জাফর আল মনসুর এই রাওয়ান্দিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করে তাদের বিদ্রোহ দমন করেন। এভাবে সাম্রাজ্যের অভ্যন্তরীণ যে বিদ্রোহগুলো ছিল, বিশৃঙ্খলাগুলো ঘটতে যাচ্ছিল, সেগুলো তিনি কঠোরভাবে বুদ্ধিমত্তার সাথে তিনি দমন করলেন। এভাবে সাম্রাজ্যের একের পর এক বিদ্রোহ দমন করলেন। এর পরবর্তীতে আরেকটা আছে আলী বংশধরদের প্রতি তার যে আচরণ, বংশীয়দের দমন। আলী বংশীয়দের দমন অর্থাৎ আলী বংশীয়রা তেমন কোনো বিদ্রোহ করেনি। আলী বংশীয়দের দমন আলী বংশীয়দের দমন আলী বংশীয় যারা ছিল তারা খিলাফতের প্রাপ্য, এই ব্যাপারে জনগণের একটা দাবি ছিল। অর্থাৎ যখন আবুল আব্বাস আস-সাফা যখন খিলাফত প্রতিষ্ঠা করেন তখন বলা হতো যে এই খিলাফতের একমাত্র দাবিদার হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আলীর বংশধর তারা। অর্থাৎ আলীর বংশধরদের মধ্যে হাসান হোসেনের যে কারবালার প্রান্তরে যে নির্মম হত্যাকাণ্ড, এই ব্যাপারে জনগণের আলাদা একটা সিম্প্যাথি বা আলাদা একটা শ্রদ্ধা তাদের প্রতি ছিল এবং মনে করা হতো যে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা হলে এর দায়িত্ব গ্রহণ করবে, অর্থাৎ খিলাফতের দায়িত্ব পাবে আলী বংশীয়রা। কিন্তু দেখা গেল যে আবুল আব্বাস এই দায়িত্ব গ্রহণ করলেন এবং সেই পরবর্তী খলিফা হিসেবে তার ভাইকেই
মনোনীত করলেন। এতে করে জনগণের তাদের প্রতি সাপোর্ট বা সমর্থন বেড়ে যায় এবং তার জনগণের দাবিও ছিল সেটা। অপরদিকে আলী বংশীয়রা যে তাদের প্রতি তাদের বংশের আগে যারা হাসান হোসেনের উপর যে মর্মান্তিক যে হত্যাকাণ্ড ছিল সে কারণেও এছাড়াও তাদের খিলাফতের প্রতি তেমন কোনো ধরনের লোভ ছিল না এবং খিলাফত ভোগ করার মতো তাদের মানসিকতাও ছিল না। তারা নিজেরাই ধর্মচর্চা, সাহিত্য চর্চা, জ্ঞান চর্চায় তারা ব্যস্ত ছিল। এর কারণেও জনগণের তাদের প্রতি আলাদা একটা শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল। সেই জনগণের ভালোবাসা এবং শ্রদ্ধায় খলিফা আবু জাফর আল মনসুর সবসময় ভীত থাকতেন যে কখন তারা তাকে অপসারণ করে। সে কারণে খলিফা আবু জাফর আল মনসুর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করলেন কিভাবে এই আলীর বংশধরদেরকে তাদেরকে দমন করা যায়, নিশ্চিহ্ন করা যায়। সে কারণে তিনি বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করলেন আলী বংশীয়দের যারা তখন বেঁচে ছিলেন, ইব্রাহিম, মোহাম্মদ, এবং এছাড়াও তাদেরকে বিভিন্নভাবে ক্ষিপ্ত করে তারা যখন কোনো কারণে কোনো কাজে কোনো বিষয়ে যখন প্রতিবাদ করত, সে প্রতিবাদটাকে যৌক্তিক কারণ ধরে তাদেরকে কারারুদ্ধ করে, তাদের বৃদ্ধ পিতাকেও অত্যাচার করে। এভাবেই বিভিন্নভাবেই দেখা গেল যে কেউ পালিয়ে যায় এবং অনেক আলী বংশীয়দেরকে হত্যা করে খলিফা আবু জাফর আল মনসুর। এভাবে আলী বংশীয়দেরকে দমন করলেন, অর্থাৎ তার পথে খিলাফতে শান্তি প্রতিষ্ঠার জন্য, তার নিজের মতো করে সাম্রাজ্য পরিচালনার জন্য তার যা যা সন্দেহ বা সমস্যা ছিল সবগুলো তিনি একে একে দূর করলেন। এভাবে আলী বংশীয়দের দমনের পর খলিফা আল মনসুর খোরাসানে আরেকটা বিদ্রোহ ছিল, সে বিদ্রোহ তিনি দমন করলেন। এর পরবর্তী তিনি বাগদাদ নগরী প্রতিষ্ঠা করলেন। বাগদাদ নগরী প্রতিষ্ঠা করলেন খলিফা আবু জাফর। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে আভ্যন্তরীণ নীতি দ্বারা শান্তি প্রতিষ্ঠার মাঝে আবদুল্লাহ ইবনে আলীর বিদ্রোহ দমন করলেন, আবু মুসলিমের বিদ্রোহ দমন করলেন, রাওয়ান্দিয়া সম্প্রদায়ের বিদ্রোহ দমন করলেন, সানবাদী বিদ্রোহ দমন করলেন, আলী বংশীয়দের দমন করলেন। এভাবেই তার আভ্যন্তরীণ নীতি দ্বারা তার সাম্রাজ্য পরিচালনার জন্য শান্তি প্রতিষ্ঠা করলেন। এরপরে খলিফা আবু জাফর আল মনসুর লক্ষ্য করলেন যে তার রাজধানী সাম্রাজ্যের মধ্যভাগে হওয়া খুবই জরুরি এবং তিনি রাজধানী বাগদাদে স্থানান্তর করেন, অর্থাৎ বাগদাদে রাজধানী প্রতিষ্ঠা করলেন। বাগদাদে রাজধানী প্রতিষ্ঠা করলেন, অর্থাৎ বাগদাদ রাজধানী প্রতিষ্ঠা করার কারণ একটাই যে সাম্রাজ্যের মধ্যভাগে, এর আগের রাজধানী যেখানে হাশিমিয়া, কুফা থেকে হাশিমিয়া, পরবর্তীতে এখানে দেখা গেল যে পুরো সাম্রাজ্যের চারদিকে যোগাযোগ রক্ষা করা কঠিন হয়ে পড়েছিল। সে কারণেই মাঝখানে তিনি এই বাগদাদে রাজধানী স্থাপন করলেন, অর্থাৎ বাগদাদ নগরী প্রতিষ্ঠা করলেন। রাজধানী স্থাপনের জন্য বাগদাদ নগরী প্রতিষ্ঠা করলেন, গোলাকার নগরী প্রতিষ্ঠা, গোলাকার প্রাচীর বেষ্টিত করে চারপাশ বৃত্তের মতো গোলাকার করে বাগদাদ নগরী প্রতিষ্ঠা করলেন এবং এখানে প্রথম প্রাচীর, বহিঃপ্রাচীর, মধ্যপ্রাচীর, অন্তঃপ্রাচীর, এভাবে বিভিন্ন প্রাচীর ফটক, ভিন্ন ফটক এবং প্রাচীর দ্বারা পরিবেষ্টিত করে সেখানে সৈন্যবাহিনী, তারপর তাদের কর্মচারী, তাদের শিক্ষা প্রতিষ্ঠান, এরকম অনেক ধরনের তাদের প্রয়োজনীয় স্থাপনাগুলো করে মাঝখানে তাদের রাজধানী প্রতিষ্ঠা করলেন এবং অনেকগুলো তাদের যে খলিফাদের জন্য আবাসস্থল বা বাসস্থান নির্মাণ করলেন। এভাবে একটা অনিন্দ সুন্দর বাগদাদ নগরী প্রতিষ্ঠা করে খলিফা আবু জাফর আল মনসুর তার খিলাফতকে আরও সুসংহত করলেন। এভাবে খলিফা আবু জাফর আল মনসুর বাগদাদ নগরী প্রতিষ্ঠা করে পরবর্তীতে এখান থেকে জ্ঞান বিজ্ঞান চর্চা আরও অনেক ধরনের সুশৃঙ্খলভাবে রাজ্য পরিচালনা করতে সক্ষম হয়েছিলেন। এরপরে আরও অনেকগুলো বিদ্রোহ দমন তিনি করেছিলেন। উস্তাদ শীষে বিদ্রোহ দমন করলেন, উত্তর আফ্রিকার বারবার যারা ছিল তাদের বিদ্রোহ দমন করলেন। এরপর রাজ্য বিস্তার দ্বারা সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন।
রাজ্য প্রতিষ্ঠা দ্বারা সাম্রাজ্য বিস্তার করলেন, অর্থাৎ বিভিন্ন রাজ্য প্রতিষ্ঠা করে সাম্রাজ্য বিস্তার দ্বারা রাজ্য প্রতিষ্ঠা। সাম্রাজ্য বিস্তার দ্বারা রাজ্য প্রতিষ্ঠা, তোমরা বইয়ে এগুলো পাবে। সাম্রাজ্য বিস্তার দ্বারা রাজ্য প্রতিষ্ঠা। খলিফা আবু জাফর আল মনসুর তার সাম্রাজ্য বিস্তার করলেন, তার সাম্রাজ্যকে কণ্টকমুক্ত করার জন্য, এবং চারপাশের যে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলো ছিল সেগুলো তিনি অধিকার করে নিলেন। এরপর প্রশাসনিক সংস্কার। খলিফা আবু জাফর আল মনসুর তার খিলাফত পরিচালনার জন্য তার যে কাজগুলো করেছিলেন সেগুলোকে সংস্কার সাধন করেছিলেন। তার আগে অর্থাৎ আমরা আভ্যন্তরীণ নীতিও পড়েছি, তার সাম্রাজ্য বিস্তার দ্বারা রাজ্য প্রতিষ্ঠা করেছি। অনেক ছোটো ছোটো অঞ্চলে তিনি তার সাম্রাজ্য বিস্তারের জন্য অভিযান পাঠিয়েছিলেন, যেমন স্পেনেও তিনি অভিযান পাঠিয়েছিলেন। স্পেনের শাসনকর্তা ছিল তখন স্পেনের স্বাধীন উমাইয়া আমিরাত যিনি প্রতিষ্ঠা করেছিলেন আব্দুর রহমান। সে আব্দুর রহমান তার যে সেনাপতি তার খণ্ডিত মস্তক তার কাছে পাঠিয়েছিল, এবং যার কারণে খলিফা আবু জাফর আল মনসুর সেই আব্দুর রহমানকে উপাধি দিয়েছিলেন ফ্যালকন অব দ্য কোরাইশ বা কোরাইশদের বাজ পাখি। তোমরা লিখে রাখতে পারো। আচ্ছা, প্রশাসনিক সংস্কারের মধ্যে খলিফা আবু জাফর আল মনসুর অনেকগুলো কাজ করেছিলেন, যেমন বদলি নিয়োগ দ্বারা সংস্কার সাধন করেছিলেন, গুপ্তচর প্রতিষ্ঠা করেছিলেন, জনকল্যাণমূলক অনেকগুলো কাজ করেছিলেন। তার যে সেনাবাহিনী নিয়োগ, কর্মচারী নিয়োগ, তাদের বদলি, তাদেরকে বেতন ভাতা দেওয়া সব কিছু তিনি নিজ হাতে করতেন। এছাড়া তার উত্তরাধিকারীদের উদ্দেশ্যে তিনি কিছু ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তাদেরকে সবসময় তিনি উপদেশ মূলক অনেক ধরনের কথা বলে গিয়েছিলেন, যেমন তিনি বলতেন যে আজকের কাজ কখনো তোমরা কালকের জন্য ফেলে রেখো না। অর্থাৎ এই যে আজকের কাজ কালকের জন্য ফেলে রেখো না, গুণীজনের সম্মান করো, ধর্মকর্ম সঠিকভাবে পালন করো, বন্ধু এবং আত্মীয় স্বজনকে দূরে সরিয়ে দিও না, অন্যায়কে প্রশ্রয় দিও না, এরকম অনেক নৈতিক কথা তার উত্তরাধিকারী যারা তাদেরকে বলে গিয়েছেন। এবং তিনি বুঝতে পেরেছিলেন তার সময় শেষ হয়ে এসছে। অবশেষে 775 খ্রিস্টাব্দে তিনি যখন কাবার দিকে যাচ্ছিলেন তখন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার মৃত্যু হয়। এভাবে খলিফা আবু জাফর আল মনসুর যে আব্বাসীয় খিলাফতকে বিভিন্ন কাজ দ্বারা সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছিলেন। যদিও বা আমরা দেখেছি যে আবুল আব্বাস আস-সাফাই এই আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতা, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় আবু জাফর আল মনসুরকে। তার কারণ হলো তিনি এই সকল বিদ্রোহ নির্মূল করলেন এবং সাম্রাজ্যের কাছাকাছি অঞ্চলগুলো তিনি অধিকার করলেন, প্রশাসনিক সংস্কার করলেন। তাছাড়া এগুলো ছাড়াও জনকল্যাণমূলক কাজ, তার সাহিত্য চর্চাও তার সময় বেড়ে গিয়েছিল। অনেকগুলো গ্রন্থ, ইউক্লিড টলেমির গ্রন্থ এবং আরবিতে অনুবাদ করেছিলেন। তারপর কালিলাল দিমনা আরবি ভাষায় প্রথম সাহিত্য যেটা অনুবাদ করা হয়েছিল। এরকম তার সময় থেকে, তার সাম্রাজ্য সময় থেকেই কিন্তু এটার সূচনা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখি যে এই আব্বাসীয় খিলাফতে জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে শিখরে অবস্থান করেছিল। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আবু জাফর আল মনসুরকে কেন আব্বাসীয় খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় সেই আলোচনাটা তোমরা শুনলে, তোমরা সেটা বই দেখে পয়েন্টগুলো লিখে তোমরা মিলিয়ে পড়ে নিবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ।